সশস্ত্র বাহিনী সম্বন্ধ রাষ্ট্রীয় সালাম দেবে। সশস্ত্র সালাম। জাতির সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ বিজয় দিবসেই নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। নির্বাচনী সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত বিএনপির। সুনির্দিষ্ট রোড ম্যাপ দাবি প্রস্তুত নির্বাচন কমিশন। স্বৈরাচার মুক্ত বাংলাদেশের স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন, রাজধানীতে শোভাযাত্রা, কনসার্ট সহ নানা আয়োজন। এবং ৭১-এ বাংলাদেশের বিজয়কে ভারতের দাবি নরেন্দ্র মোদীর। দেশ জুড়ে তীব্র প্রতিবাদ, ব্যাখ্যা দাবি বিশ্লেষণ। প্রধানমন্ত্রীর কাছ থেকে এই মিথ্যে বক্তব্য আমি আশা করি না। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন গওহর ওনারা অনতিবিলম্বে খুব কড়া প্রতিবাদ জানাবেন। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি শান্তবাজারের সঙ্গে আছি আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি শম্পা বিশ্বাস। গালিব, আজ মহান বিজয় দিবস এবং এই বিজয় দিবসেই আগামী নির্বাচনের একটি ধারণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন যে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কিন্তু এই সরকার অনেকগুলোই সংস্কারের পদক্ষেপ নিয়েছে, যেগুলো আসলে যদি শেষ না হয় কিংবা এই সংস্কারগুলো পূর্ণাঙ্গভাবে করতে ডক্টর ইউনূস এটাও বলেছেন যে সেটি 2026 সালের প্রথমার্ধেও এই নির্বাচন গড়াতে পারে। এ নিয়ে মেহরিন অ্যানির একটি প্রতিবেদন রয়েছে। বিজয়ের 54 বছর এলো এমন এক সময়ে যখন বৈষম্যহীন সমাজ করতে পুরো বাংলাদেশ এক বিন্দুতে। আর সেই স্বপ্ন বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের প্রথম বিজয় দিবস। সকাল 10টায় দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি। হাজার হাজার শহীদ এবং আহতদের আত্মত্যাগ এবং ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে যে গণ অভ্যুত্থান হয়েছে তা দেশের ভেতর এবং বাইরে থেকে ব্যর্থ করার চেষ্টা চলছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। বিজয়ের দিনই আগামী জাতীয় নির্বাচনের সময় নিয়ে ধারণা দেন প্রধান উপদেষ্টা। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই। কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতিকে টেনে তুলতে সরকারের প্রচেষ্টার কথা জানান ডক্টর ইউনূস। আমাদের অর্থনীতির ভবিষ্যৎ সম্বন্ধে আস্থা প্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সক্ষম হয়েছে। অর্থনীতির সাফল্যের ব্যাপারে দেশে এবং বিদেশে আস্থার সৃষ্টি হয়েছে। প্রতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির যে হার দেখানো হয়েছে সেটাও মন গড়া। দেশকে এবং পৃথিবীকে বলা হচ্ছিল কি সুন্দর দেশ বাংলাদেশ, লাফিয়ে লাফিয়ে তার উন্নয়নে গিয়ে চলছে। এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেটা চেষ্টা করছে।
এছাড়া অপপ্রচার এবং ষড়যন্ত্র রুখতে গণমাধ্যম কর্মী এবং জনগণকে বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিজয়ের মাস হোক অসম্ভবকে সম্ভব করার প্রতিজ্ঞা নেবার মাস। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনী সময়সীমা জানানোকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলো। তবে বিএনপি চায় প্রধান উপদেষ্টার কথা মতো নির্বাচন, আর জামায়াত বলছে আগে আওয়ামী লীগের বিচার ও সংস্কার, পরে নির্বাচন। তবে যখনই নির্বাচন হোক, আসছে বছরের ডিসেম্বর থেকেই প্রস্তুত নির্বাচন কমিশন। আরো জানাচ্ছেন জাহিদ হাসান। চলতি বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই ঘোষণা দেন রাষ্ট্রীয় সংস্কারের। গঠন করা হয় ১১টি সংস্কার কমিশন। এসব সংস্কার শেষ করেই নির্বাচন আয়োজনের কথা বলে আসছেন সরকারের উপদেষ্টারা। সোমবার বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় জানান সরকার প্রধান। ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রধান উপদেষ্টার বক্তব্যের পরই প্রতিক্রিয়া জানাতে থাকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ ও মির্জা আব্বাস জানান, অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ঘোষণায় স্বস্তি থাকলেও সুনির্দিষ্ট দিনক্ষণ বা রোডম্যাপ ঘোষণা করা উচিত। আমরা নির্বাচনের জন্য অস্থির হয়ে যাইনি। দু একজন উপদেষ্টা বলে যে আমরা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিএনপি ৩ বার জনগণের ভোটে ক্ষমতায় গিয়েছে। আমরা রাষ্ট্র ক্ষমতার জন্য লালায়িত নই। তবে এই যেহেতু পতিত সরকার সবসময় এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, সেজন্যই আমরা চাচ্ছিলাম যে দ্রুত একটা নির্বাচিত সরকার। ভোট দিলে যে বিএনপি ক্ষমতায় যাবে তার তো কোনো গ্যারান্টি নেই, তবে একটি নির্বাচিত সরকার বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন এই মুহূর্তে। আজকে তার মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস হয়েছে মানুষ আজকে বাজার আশ্রয় খুঁজছে। মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের ধারণা রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। এছাড়া কুমিল্লা একটি অনুষ্ঠানে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের কাছে স্পষ্ট ঘোষণা দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বলেছেন যে আগামী বছর ডিসেম্বরে অথবা 2026-এ জানুয়ারিতে এদেশে নির্বাচন হতে পারে, এই কথা বলেছেন, আশ্বস্ত করেছেন। আমরা বলতে চাই, আশ্বস্ত নয়, বর্তমানে সরকার আপনাদেরকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে। তবে জামায়াতের সেক্রেটারি জেনারেলের সাব কথা, আগে আওয়ামী লীগের বিচার, তারপরেই নির্বাচন। আমরা একটা নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য সরকারকে, জনগণকে সহযোগিতা করতে প্রস্তুত। আওয়ামী লীগ আর গণতন্ত্র তো এক জিনিস একসাথে যায় না, ফলে জাতির উপরেই আমরা ছেড়ে দিয়েছি। এটা জাতি সিদ্ধান্ত নেবে যে তারা জনগণের সাথে রাজনীতির জন্য আর আসতে পারে কি পারে না। পিপল উইল ডিসাইড। এদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনী বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ বলেন, আসছে বছরের ডিসেম্বর থেকেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে কমিশনের। প্রয়োজনীয় কতটুকু সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের মতভেদ রয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। এদিকে আওয়ামী লীগ, শেখ হাসিনা ও খুনিদের বিচারের আগে যারা নির্বাচন নিয়ে কথা বলবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মহান বিজয় দিবসে জাতীয় নাগরিক কমিটির আয়োজিত বিজয় শোভাযাত্রা শেষে তিনি কথা বলেন। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ৭১ পরবর্তী শেখ মুজিব পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের সার্বভৌমত্বকে ভারতের কাছে বিলিয়ে দিয়েছিল। নাগরিক কমিটির নেতারা বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতায় ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্যকে উপহাসের শামিল বলেও জানান তারা। এর আগে বিজয় র্যালি বাংলা মোটর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয়। ৭১-এ শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিয়েছিল। আমরা বাড়ি বাড়ি বলে থাকি, তোমাদের আছে টাকা,
তোমাদের আছে ক্ষমতা, আমাদের আছে তাজা রক্ত। এই রক্তের উপরে দাঁড়িয়ে খুনি হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। গালিব বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ায় দেশের মানুষ আজ স্বাধীনভাবে কথা বলতে পারছে। একই সঙ্গে তিনি বলেন, মানুষ কতটা অসন্তুষ্ট ছিল আওয়ামী লীগের শাসন আমলে সেটির প্রমাণ স্মৃতিসৌধে মানুষের এই যে ঢল সেটি। আজ স্মৃতিসৌধের সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাই তারা গিয়েছেন, তারা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং সে জায়গায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তিনি বলেছেন যে জুলাই আগস্টে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এর বিচার যতদিন না হবে ততদিন নির্বাচন নয়। এ নিয়ে নাইম আবিরের একটি প্রতিবেদন রয়েছে। পৌষের প্রথম সকালে বিজয়ের উষ্ণতা, পরাধীনতার শিকল ঘোচাতে যারা জীবন উৎসর্গ করেছিলেন সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল সাভারের জাতীয় স্মৃতিসৌধে। জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য খুলে দেবার পর ধীরে ধীরে বাড়তে থাকে গণজোয়ার। এ সময় মুহুর্মুহু স্লোগানে মুখর হতে থাকে সৌধ প্রাঙ্গণ। হাতে লাল সবুজের পতাকা আর পরনে বিজয়ের বেশ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবসকে উদযাপন করতে দূর দূরান্ত থেকে এসেছে সর্বস্তরের মানুষ। সকাল 9টার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন সৌধ প্রাঙ্গণে। বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপরই আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্রীয় ইউনিট। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ায় দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। তার মতে স্মৃতিসৌধের এই জনতার ঢলই বলে দেয় শেখ হাসিনার সময়ে কতটা অসন্তোষ ছিল মানুষের। সাভার জাতীয় স্মৃতিসৌধের ব্যাপক মানুষের উপস্থিতি প্রমাণ করে যে মানুষ কতটুকু তার মনোযাতনায় মনোকষ্টে ছিল, তার ভাব প্রকাশের তার যে প্রতিকূলতা প্রতিবন্ধকতা ছিল সেটি আজকে নেই। এরপর শ্রদ্ধা জানাতে আসেন জুলাই বিপ্লবীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। তাদের সাফ কথা, আওয়ামী লীগ ও তার দোষরদের বিচার না করে এদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগের এবং ফ্যাসিবাদী যারা দোষর রয়েছে তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না এবং এই ইলেকশন হলো জনগণ মেনে নেবে না। এরপর একে একে অন্য দলগুলো আসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। তারা বলেন, গেল 15 বছরের স্বৈরাচারী শাসনে মুক্তিযুদ্ধ ও জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ভুলণ্ঠিত হয়েছে। 53 বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তারা ব্যর্থ হয়েছে, যার ফলেই কিন্তু আজকে নতুন প্রজন্ম বা তরুণরা নেতৃত্বে এসেছে। অসহায় মানুষের গৃহে আমরা একবেলা খাবার অন্তত নিশ্চয়তা দিতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার যে স্বপ্ন সেটা অধরা থেকে যাবে। বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য বাংলাদেশ বানিয়েছে, সেটা বারে বারে ভুলণ্ঠিত হয়েছে, ব্যাহত হয়েছে এবং 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এই দেশের মানুষের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ। মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর শহীদদের জীবন আর ত্যাগের বিনিময়ে অর্জন করা এই বাংলায় আর যেন অপশাসনের কবলে না পড়ে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ পৌঁছে যাক শহীদদের স্বপ্নের সমান উচ্চতায়। আর সে কারণে আজ মহান বিজয় দিবসে রাজনৈতিক দলগুলোর আহ্বান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকবার। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে নাইম আবির, এখন ঢাকা। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ভোর 6:30টার দিকে রাষ্ট্রপতি শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতির পরেই 71-এর বীর শহীদদের শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে শ্রদ্ধা জানান বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা।
শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তারা উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন কূটনৈতিক মিশনের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। মহান বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেলে বঙ্গভবনে বরাবরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি, যেখানে বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস ও মেজর হাফিজ যোগ দেন। আর জামায়াতের পক্ষ থেকে যোগ দেন দলটির নায়েবে আমির মিয়া গোলাম পরোয়ার। এ সময় নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। প্রধান উপদেষ্টার নির্বাচনী বক্তব্যে স্বাগত জানান তারা। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমন্ত্রণ জানানো হলেও রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে দাওয়াত প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে আলাদাভাবে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি রামোস হোর্তা। স্বাধীনতা যুদ্ধের অর্জন কার? কে পাকিস্তানিদের কাছ থেকে ছিনিয়ে এনেছিল বিজয়? বাংলাদেশের নাকি ভারত? বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্টে উপেক্ষিত বাংলাদেশের অস্তিত্ব। সেদিন যুদ্ধটা নাকি শুধু ভারতই করেছিল। সেই পোস্টে একবারের জন্য উচ্চারিত হয়নি বাংলাদেশের নাম। নরেন্দ্র মোদীর পোস্ট ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দেশের বিভিন্ন মহল। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে পাকিস্তানকে পরাভূত করে 1971 সালের 16 ডিসেম্বর অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। এই অর্জনে পাশে ছিল ভারত, কিন্তু তাতে কোনোভাবেই বলার সুযোগ নেই লড়াইটা পাকিস্তানের সাথে ভারতের ছিল। অথচ ইতিহাসের বিকৃতি করে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 16 ডিসেম্বরের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেন। ফেসবুক পেজে তার এই পোস্টের কড়া সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে লেখেন, ভারত বিজয়ের মিত্রের চেয়ে বেশি কিছু ছিল না। প্রশ্ন তোলেন, মোদির পোস্টে বাংলাদেশ কোথায়? এই পোস্টের পরেই তীব্র প্রতিক্রিয়া জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশের স্বাধীনতা যখন ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন তা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার হুমকি হয়ে দাঁড়ায়। বলেন, এ ধরনের হুমকি মোকাবেলার লড়াই জারি থাকবে। মোদির ইতিহাস বিকৃতির জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন বৈষম্য আন্দোলনের আরেক নেতা রিফাত শরীফ। নরেন্দ্র মোদী টুইট করে বলে, 71-এর বিজয় নাকি তাদের। আরে মোদী, তোর হাতে তো গুজরাটের রক্ত লেগে আছে। তুই এক গণহত্যাকারী, আরেক গণহত্যাকারী। হাসিনাকে দিল্লিতে জায়গা দিছিস, 2 গণহত্যাকারী দিল্লিতেই থাক। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে তোদের চোখ আমরা উপড়ে ফেলবো। নরেন্দ্র মোদীর বক্তব্যে উদ্বেগ জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রুহুল আমিন। বলেন, এ বিষয়ে ভারতীয় দূতাবাসের ব্যাখ্যা চাওয়া উচিত বাংলাদেশের। ভারতের একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এই মিথ্যে বক্তব্য আমি আশা করি না। আমি মনে হয় অনতিবিলম্বে আমাদের পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা আছেন এবং আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন গওহর, ওনারা অনতিবিলম্বে খুব কড়া প্রতিবাদ জানাবেন এবং ওনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অভিযোগ আছে 5 আগস্টের অভ্যুত্থানের পর থেকেই দেশকে অস্থির করতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে ভারত থেকে, যার অংশ হিসেবে নরেন্দ্র মোদীর এই পোস্ট কিনা সেটাও ভেবে দেখার পরামর্শ সচেতন মহলের। আরিফ হোসেন, এখন, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে আজ। আর গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 107 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় 201 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর 96,863 জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেলেন। চলতি বছরের 16 ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 98,884 জন। এর মধ্যে 63.1% পুরুষ এবং 36.9% নারী রোগী রয়েছে। চলতি বছর যাবৎ ডেঙ্গুতে মারা গেছেন 549 জন।
এবারে বিজয় মেলার আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ধানমন্ডি ৪ নম্বরের মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ রওশন। ধানমন্ডিতে বিজয় মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন মেলায় কি কি আয়োজন রয়েছে। শম্পা, আপনি জানেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা কিন্তু আগেই বলেছিলেন যে এইবার প্রথমবারের মতো বিজয় দিবস উপলক্ষে কিন্তু একযোগে ঢাকা সহ জেলা উপজেলা বিভিন্ন জায়গায় কিন্তু বিজয় মেলা হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে ধানমন্ডি সোসাইটির আয়োজনে বিজয় যে উচ্ছ্বাসে তারুণ্যের বিজয় নামে এক শীর্ষক বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু বিজয় মেলার এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে এবং মানুষরা এসেছে। আমরা দেখেছি দুপুরের পরে কিন্তু মানুষ একেবারেই ছিল না এখানে, তবে সন্ধ্যার পর থেকে কিন্তু আবারও মানুষের যে সমাগম সেটা বেড়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে যে বাঙালির হারিয়ে যাওয়া সংস্কৃতি, বায়োস্কোপ থেকে শুরু করে বানর খেলা, সাপ খেলা এবং ভাগ্য গণনা সবকিছুই কিন্তু মানুষের বেশ সাড়া পাচ্ছে। মানুষ বেশ আগ্রহের সাথে কিন্তু সেই খেলাগুলো উপভোগ করছে এবং সকালে কিন্তু লাঠি ভাঙা থেকে হাড়ি ভাঙা, তারপরে বিভিন্ন যে গ্রাম বাংলার যে খেলাগুলো সেগুলো কিন্তু তারা অংশগ্রহণ করেছে। এবং ধানমন্ডির মানুষেরা থেকে শুধু ধানমন্ডির মানুষ না, আবাসিক থেকেও কিন্তু বাহিরের বিভিন্ন মানুষ এখানে এই মেলায় অংশগ্রহণ করছেন। এবং এই মেলায় সন্ধ্যার যে অনুষ্ঠান সেখানে গুণীজন ব্যক্তিদেরকে কিন্তু সংবর্ধনা দেওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন বাহিনীকে বা বিভিন্ন প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়ার আয়োজন চলছে। এরপরেই কিন্তু আমাদের ম্যাজিক শোর আয়োজন হবে এখানে এবং পরবর্তীতে দেশের স্বনামধন্য দুটি ব্যান্ড শো, একটি হচ্ছে ব্যান্ড ডোরা এবং হাসানের ব্যান্ডের পারফর্ম করবে। হাসান সহ তার পুরো দল মঞ্চ মাতাবেন এবং সেই অপেক্ষায় কিন্তু পুরো মানুষ ধানমন্ডির যে এখানে এসেছেন তারা আছেন। এবং শম্পা, আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই মেলায় যারা আগ্রহী বা যারা ঢুকছেন তাদের কিন্তু 200 টাকা খরচ করতে হচ্ছে এই মেলায় এবং যার বয়স 10 তাদের পর্যন্ত, তার থেকে 60 বয়স পর্যন্ত কিন্তু 200 টাকা টিকিট এই ধানমন্ডি সোসাইটির আয়োজনে এই মেলায় ঢুকতে হলে খরচ করতে হচ্ছে। তবে মেলায় 28টি স্টল আছে, কৃষি থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্টল সহকারে দেশীয় পণ্যের বিভিন্ন স্টলের এখানে কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে এবং যারা আসছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছেন। শম্পা, লাল সবুজের পতাকা, বিজয় রঙের পোশাক আর নানা স্লোগান লেখা ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য বিজয় র্যালি করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বৈরাচার মুক্ত দেশে বিজয় দিবস উদযাপন তাদের কাছে বিশেষ কিছু। র্যালিতে আন্দোলনে আহত কয়েকজনও অংশ নেন। আরো জানাচ্ছেন আজহার লিমন। গোলামি আজাদির পার্থক্যই যে স্বাধীনতা, বিজয় র্যালিতে তাই উচ্চারিত হচ্ছিল বারবার। কিন্তু স্বাধীনতার 53 বছর পর গোলামির প্রশ্ন কেন, যখন এই ছাত্ররাই পতন ঘটিয়েছে স্বৈরাচারের? আগ্রাসন বিরোধী স্লোগান আর পদযাত্রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পৌঁছায় শাহবাগে। সেখান থেকে আবার ঘুরে শেষ হয় শহীদ মিনারে। মিছিলে দেখা যায় বাঙালির মুক্তি আন্দোলনের নায়কদের ছবি সম্বলিত ফেস্টুন, প্লাকার্ড আগে যা দেখা যায়নি। এই শোভাযাত্রায় যোগ দেন 24-এর শহীদদের পরিবার ও আহতদের অনেকেই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন এবারের বিজয় তাদের কাছে বিশেষ। এই গত 24 বছরের জীবনে এই পর্যন্ত কখনোই আমার বিজয় দিবস এভাবে করে উদযাপন করা হয় নাই। আজকের বিজয় দিবসটা যতটা আলাদা বা যতটা বেশি আনন্দ হচ্ছে, এর চেয়ে বেশি নিজেকে বেশি লায়াবল লাগছে। স্বাধীনভাবে চলুক, সবাই যেন নিরাপদে থাকতে পারি আমরা সকলেই, এটাই আর কি আমাদের প্রত্যাশা। আমাদের মাদ্রাসা থেকে সবাইকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে তোমরা আর কি 16 ডিসেম্বর পালন করো এবং শহীদদের জন্য দোয়া করো। আগে অনেক ভয় লাগতো বের হইতে, রাস্তাঘাটে মেয়ে মানুষ রিস্কি হয়ে যায় সেই জন্য, কিন্তু এখন ওরকম লাগে না। এখন নিজেরা স্বাধীন মনে হয়, স্বাধীন বাংলাদেশে স্বাধীন আছি আমরা 24-এর যুদ্ধ দেখেছি, দেন আমাদের চেয়ে হ্যাপি তো আর কেউ না। 71 আমাদের একটা রুটস তৈরি করেছে, আমরা একটা রাষ্ট্র তৈরি করেছি, কিন্তু সেই রাষ্ট্রকে আমরা যে আমাদের আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়ন করতে পারিনি বলে কিন্তু আমরা 24 তৈরি হয়েছে এবং আমাদের যে স্বাধীনতা সেটা পরিপূর্ণ হয়েছে। তারা 71-এ একটি দলের ক্ষমতায় আসাকেই, একটি দলের ক্ষমতা কুক্ষিগত করাকেই বাংলাদেশের সকল মানুষের বিজয় হিসেবে দেখাতে চেয়েছে, যেটা মূলত ছিল তাদের বিজয়। আমরা বলেছি যে না, সংগ্রাম চলমান, লড়াই চলমান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একই কর্মসূচি পালন করে ইসলামী ছাত্র আন্দোলন। ওই র্যালি এবং সমাবেশ থেকে এই সংগঠনের নেতারা বলেন অনেক ত্যাগের উদাহরণ রচিত হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা যে সুন্দর এবং শান্তিপূর্ণ বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চাই, সেজন্য দরকার একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন।
আপনারা ডাকসু নির্বাচনের মাধ্যমে একটি মডেল তৈরি করবেন। এদিকে ৫৪তম বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয় বর্ণাঢ্য সাইকেল র্যালি। সাইকেলিস্ট সোসাইটির আয়োজনে এই র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দেশের ইতিহাসের সবচেয়ে কর্তৃত্ববাদী শাসক, যারা আবার ৭১-এর চেতনা নিয়ে সবচেয়ে বেশি বক্তৃতা বিবৃতি দিত, তাদের পতনের পর বাংলাদেশের ৫৪তম জন্মদিন কিভাবে উদযাপিত হয় সেদিকে নজর ছিল সবারই। সেই প্রেক্ষাপটে এই বিজয় র্যালিগুলোতে আপামর মানুষের এই যে অংশগ্রহণ, তা যেন এটাই জানান দেয় ৭১ এবং ২৪ একই সংগ্রামের পরম্পরা, পূর্বপুরুষ থেকে উত্তরাধিকারের দায়িত্ব পালন মাত্র। আজহার লিমন, এখন, ঢাকা। এদেশের তরুণ প্রজন্ম পাকিস্তান কিংবা ভারত উভয়ের আধিপত্য বিরোধী বলেই ৭১-এর পরে ২৪ হয়েছে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির শাখার সাবেক সভাপতি ও হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ৫৪তম বিজয় দিবস উপলক্ষে ৪৭, ৭১, ২৪ আমাদের বিজয় পরিক্রমা শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জুলাই বিপ্লবের ছাত্রনেতা সাদিক কায়েম বলেন, গণ অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষাকে অন্তর্বর্তী সরকারকে গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে অভিসংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দেশটির সাংবিধানিক আদালত। চলতি সপ্তাহেই ইউলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। শনিবার পার্লামেন্টে অভিসংশোধন প্রস্তাব পাশের পর সেটি পুনর্মূল্যায়নে সোমবার শুরু হয় আদালতের বিচার প্রক্রিয়া। প্রথম বৈঠকে অংশ নেন ৬ জন বর্তমান বিচারপতির সবাই। গণশুনানিতে লেগে যেতে পারে কয়েক মাস। ইউলকে স্থায়ীভাবে অপসারণ করা হবে নাকি প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিয়োগ দেওয়া হবে সে সিদ্ধান্ত নিতে সর্বোচ্চ ৬ মাস পাবেন আদালত। ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় চিদর তাণ্ডবে ফ্রান্সের মায়োর দ্বীপে কমপক্ষে ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও তা হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা করছে প্রশাসন। ঝড়ে লন্ডভন্ড ফ্রান্সের দরিদ্র অঞ্চলটি তছনছ হয়ে মাটিতে লুটিয়ে আছে শত শত বাড়িঘর, দোকানপাট ও গাছপালা, বৈদ্যুতিক খুঁটি সহ আরও অনেক স্থাপনা। বিদ্যুৎবিহীন অবস্থার সঙ্গে যুক্ত হয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নির্দেশে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন কয়েকশো নিরাপত্তা বাহিনীর সদস্য। এই সাথে শেষ করছি সান্ধ্যবাজার। সশস্ত্র বাহিনী সম্বন্ধন রাষ্ট্রীয় সালাম দেবে। সশস্ত্র সালাম। জাতির সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ বিজয় দিবসে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা। ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। নির্বাচনী সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত বিএনপির। সুনির্দিষ্ট রোড ম্যাপ দাবি। প্রস্তুত নির্বাচন কমিশন। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন। রাজধানীতে শোভাযাত্রা, কনসার্ট সহ নানা আয়োজন। একাত্তরে বাংলাদেশের বিজয়কে ভারতের দাবি নরেন্দ্র মোদীর। দেশ জুড়ে তীব্র প্রতিবাদ, ব্যাখ্যা দাবি বিশ্লেষকদের। একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এই মিথ্যে বক্তব্য আমি আশা করি না। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন গওহর ওনারা অনতিবিলম্বে খুব কড়া প্রতিবাদ জানাবেন। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।